না ইমন, ও তোমার উপর কোনো রাগ করেনি। পিছনে তাকিয়ে দেখি ইসরাত দাঁড়িয়ে আছেন। ইসরাত কেমন আছে স্যার? এইসব কথা বাদ দাও আর ইসরাতের কাছে যাও, ও তোমার অপেক্ষা করছে। এই বলে সারা তানবীর আমাকে কেবিনে ঢুকিয়ে দিল। আমি প্রবেশ করতেই ইসরাতের পরিবার কেবিন থেকে বেরিয়ে গেল। ইসরাত বেডে শুয়ে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওকে দেখে চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে গেল। ও কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। আমার সাথে কথা বলবে না? আজ আমার জন্য তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলার সাথে সাথে ইসরাত আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। ওর স্পর্শ পেয়ে নিজের মনকে সামনে রাখতে না পেরে চোখের জল ছেড়ে দিলাম। ইসরাত শক্ত করে ধরে আছে আর কাঁদছে। এই পাগনি, কাঁদছো কেন? ইসরাত আমাকে হঠাৎ ছেড়ে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। তুমি এসেছো? আমি হয়তো ভাবছি যে চিরতরে তোমাকে। না, এমন কথা না বলবা না। তুমি আমাকে একা ফেলে কোথায় যাবে? তুমি তো আমাকে ভালোই বাসো না, তাই আমি কিভাবে তোমার পাশে অন্য মেয়েকে সহ্য করব? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। না, তুমি মিথ্যা বলছো। যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এইভাবে কষ্ট দিতে না। এই বলে ইসরাত মুখটা ঘুরিয়ে ফেললো। আমি ইসরাতের থুতনি ধরে মুখটা আমার দিকে ফিরিয়ে আনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি। তোমাকে কষ্ট দিয়েছে, আমি বেশি কষ্ট পেয়েছি। তুমি কষ্ট পাবে কেন? তোমার তো নতুন গার্লফ্রেন্ড আছে। না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ওগুলো সব নাটক ছিল। নাটক মানে? তাহলে সব শুনো। ইসরাতকে আজকে সব ঘটনা খুলে বললাম। তাহলে এটা কি ছিল, কাহিনী? হুম। তবে রে। এই বলে ইসরাত আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। এই কি করছো? আমার লাগছে তো। লাগুক, আজকে তোকে মেরেই ফেলবো। পারবে আমাকে ছাড়া থাকতে? এই কথা শোনার পর ইসরাত মারা বন্ধ করে দেয় আর আবারও আমাকে জড়িয়ে ধরে। না, কখনোই পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তাহলে আজ আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? যদি তোমার কিছু হতো তাহলে আমি যে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে যেতাম। সরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। প্রমিস দাও। প্রমিস। আজ সারাদিনে কিছু খেয়েছো? হুম, খেয়েছি। না, আজকে তুমি কিছুই খাও নাই, তোমার মুখ বলে দিচ্ছে। না, খেয়েছি সত্যি। একদম মিথ্যা বলবা না। কেন খাও নাই? এখন বাসায় গিয়ে খাবো। ওকে, তাহলে তুমি বাসায় যাও আর খাবার খেয়ে আমাকে কল দিবে, তারপর আমি খাবো। আমি কখন খাই তার ঠিক নাই, বরং তুমি খেয়ে নিও। না, আগে তুমি, তারপর আমি। এখন বাসায় যাও। ওকে, নিজের যত্ন নিও। হুম। বাহিরে চলে আসলাম, দেখি সারা তানভীর দাঁড়িয়ে আছে। কথা শেষ হয়েছে? হুম। আচ্ছা স্যার, তাহলে আমি বাসায় যাই। সেটাই, যাও। দরকার হলে একটু কষ্ট করে জানাবেন, আমি আসার চেষ্টা করব। ওকে। আমি আর তানভীর চলে আসলাম হাসপাতালের বাহিরে। কিরে, ইশরাত কি বলেছে? পাগলামি করছে আর কি করবে। এরকম একটা মেয়ে পাওয়া খুব কঠিন যে এত খেয়াল করবে তোর। হুম। আচ্ছা, আমি গেলাম তাহলে। ওকে, আমি চলে আসলাম বাসায়। রুমে এসে মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে ইসরাতকে কল দিলাম। কল দিতে দেরি, কিন্তু রিসিভ করতে দেরি হয় নাই। হয়তো আমার অপেক্ষায় ছিল। এই আমি খেয়েছি, তুমি এইবার খেয়ে নাও। সত্যি খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ খেয়েছি। ওকে, তাহলে আমিও খাবো। খাওয়ার পর আবার কল দিব। ওকে, বাই। বাই, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুমানো আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠলাম বিকেলে। মোবাইলটার দিকে তাকিয়ে দেখি ইসরাত অনেকগুলো কল দিয়েছে। আমি আবার কল দিলাম ইসরাতকে। এতগুলো কল দিয়েছো কেন? তোমাকে না বলেছি খাবার খাওয়ার পর কল দিব। ওপস, মনে ছিল না। আসলে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছি। তোমাকে এখন কাছে পেলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। না, ফাটিয়ে দিলে তো আমাকে দেখতে খারাপ লাগবে। তখন কি তুমি প্রেম করবে? করব। আচ্ছা, আমি কি এখন আসবো হাসপাতালে? না থাক, তোমার কষ্ট করে আসতে হবে না। কাল আমাকে রিলিজ করে দিবে। ওকে। তোমার পরিবার আছে তোমার পাশে? না, শুধু বাবা আছে পাশে। আচ্ছা, স্যার কিভাবে জানে আমাদের ব্যাপারে? আমি বাবাকে সব জানিয়েছি। পাগল নাকি তুমি? আমাদের ব্যাপারে কেন বলেছো? বলেছি ভালো হয়েছে, তোমাকে কাছে পেতে আর কষ্ট হবে না। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে থাকো কিভাবে? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, বাবা এসেছে। ওকে, বাই।
ইসরাতের সাথে কথা বলার পর ছাদে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যায় রুমে এসে শাহানার তৈরি করা কিছু খাবার খেলাম। একটা বই নিয়ে বসলাম। হঠাৎ মামা কল দিল। হ্যাঁ মামা বলুন। কি রে, কি খবর? এই তো ভালো, তোমাদের কি খবর? এই তো আছি কোনো রকম। থাকতে কোনো সমস্যা হচ্ছে? না একদম না। আপনারা আসবেন কবে? আমরা আসবো কয়েকদিন পর। তুই সাবধানে থাকিস, আর যা যা খেতে মন চাইবে শাহানাকে বলিস। কে বলবো? তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কতক্ষণ পড়লাম, তারপর রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তানভীরের সাথে কলেজে চলে আসলাম। ইশরাতের সাথে কথা হয়েছে? আর কাল বিকেলে হয়েছে, আর হয় নাই। তা ওকে রিলিজ কবে দিবে? আজকে দিবে। ও, এই জন্যই তো বলি আজকে প্রিন্সিপাল আসে নাই কেন? আমি যেতে চেয়েছিলাম, বাট ইসরাত না করে দিল। যেদিন ইশরাত ক্লাসে আসবে তুই সেই দিন সবার সামনে ইশরাতকে প্রপোজ করবি। কি পাগল হয়েছিস নাকি? মেয়েটা নিজের ভালোবাসার জন্য প্রাণটাও দিতে রাজি, আর তুই কিনা প্রপোজটাও করতে পারবি না? না না, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নেই, তুই প্রপোজ করবি, এটাই শেষ কথা। ওকে করব। মনে থাকে যেন। চল এখন ক্লাসে যাই। চল। ক্লাস সবগুলো করলাম, কিন্তু আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। বারবার ইসরাতকে মিস করতে লাগলাম। তবুও সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ইসরাতকে কল দিলাম। কি মিস্টার ইমন, এই প্রথম আপনি আমাকে কল দিলেন? খুব মিস করছি তোমায়, তাই কল দিয়ে দিলাম। তা আজকে এত মিস করার কারণ? সেটা জানি না, কিন্তু ভালো লাগছিল না তাই কল দিলাম। তা আমার সাথে কথা বললে বুঝি ভালো লাগবে? অনেক। আচ্ছা তুমি কি বাসায় নাকি হাসপাতালে? এই তো কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আসলাম। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি না হয় পরে কল দিব। কেন, তোমার না মন খারাপ? তাহলে কল কাটবা কেন? তোমার কণ্ঠ শুনে মনটা ভালো হয়ে গেছে। তাই বুঝি? আচ্ছা বাই। ওকে বাই, লাভ ইউ। আমি চলে গেলাম মায়ের কবরের পাশে। গিয়ে কতক্ষণ কবর জিয়ারত করলাম। জিয়ারত শেষে একটা বুথে গেলাম। মামার দেওয়ার কার্ড দিয়ে বেশ কিছু টাকা তুললাম। সেই টাকা দিয়ে চাচার পরিবারের জন্য কাপড় চোপড় আর কিছু খাবার নিয়ে যাচ্ছি। চাচার ঘরে ঢুকতেই, আরে বাবা, কি খবর তোর? এই তো চাচা ভালো। আপনাদের কি খবর? এই তো ভালো। তোর মামারা কি এসে গেছে? না, আরো কয়েকদিন পর আসবে। এই নিন চাচা, এগুলো আপনাদের জন্য এনেছি। এই বলে চাচার জন্য আনা পাঞ্জাবি আর লুঙ্গি তার হাতে দিলাম। তুই আবার এইগুলো আনতে গেলি কেন? চুপ থাকেন, যা এনেছি দেখেন পছন্দ হয় কিনা। চাচা পাঞ্জাবি আর লুঙ্গিটা নেড়ে চেড়ে দেখে বলল, খুব সুন্দর তো, আমার পছন্দ হয়েছে। অপু এই নে, এইগুলো চাচির জন্য এনেছি, আর এখানে তোর জন্য এনেছি। এই নে, এখানে খাবার আছে, খেয়ে নিস। তুই এত টাকা খরচ করতে গেলি কেন? আপনি বেশি কথা বলেন। আমি এইগুলো আমার বাবা মা আর ভাইয়ের জন্য এনেছি। চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল খুশিতে। তিনি হয়তো আমার মুখ থেকে এমন কথা আশা করে নাই। আরে কাঁদছেন কেন? তুই আমাদের রক্তের কেউ না, তবুও তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমি কিভাবে শোধ করব? কি সব পাগলের মতো বলেছেন? আমি তো আপনার ছেলে, আর ছেলের কাছে কি বাবা মা কোনোদিন ঋণী থাকে? খেয়েছিস কিছু? আমি খেয়ে এসেছি। ও, চাচার পরিবারের সাথে এইভাবে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে, তাই একটু পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে। পড়ার ফাঁকে গিয়ে খাবারটাও খেয়ে আসলাম। হঠাৎ ইসরাতের কল আসলো, সাথে সাথে রিসিভ করলাম। তোমার অভ্যাস হয়ে গেছে তাই না? কিসের অভ্যাস? এই যে আমাকে এত রাতে কল দিয়ে প্রেমালাপ করতে। হয়েছে। তোমার সাথে কথা না বললে আমার রাতটা ভালো যায় না। তাই বুঝি? এই কাল আমি কলেজে আসব। পাগল নাকি? তোমার অবস্থা খারাপ, আবার তুমি কলেজে আসবে কেন? মোটামুটি সুস্থ হয়েছি, তাই আসব। না না, এত তাড়াতাড়ি আসার দরকার নেই, আরো কয়েকদিন রেস্টে থাকো। না, আমি কাল আসবই, আর আমার খেয়াল রাখবে তুমি। ওকে, রাখবো। দেখবো কেমন খেয়াল রাখতে পারো। রাতে খেয়েছো? খেয়েছি। তুমি খেয়েছো? খেয়েছি। এই আমার না খুব ঘুম পাচ্ছে। ওকে, তুমিও ঘুমাও, কাল কলেজে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢোকার আগে তানভীর ডাক দিল। কিরে, এখানে ডাকলি কেন? চল ভিতরে যাই। ইশরাত আজকে কলেজে এসেছে। তো কি হয়েছে? তুই কি ভুলে গেলি নাকি?
যে ইশরাত আসলে তোকে ইশরাতকে প্রপোজ করতে হবে। দোস্ত আজকে মাফ করে দে, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দাঁড়া এখানে। আমাকে দাঁড়া করিয়ে দিয়ে তানভীর একটা ফুলের দোকান থেকে অনেকগুলো ফুল কিনে আনলো। এই নে ফুলগুলো রাখ, এইগুলো দিয়ে তুই আজকে প্রপোজ করবি। তুই যে আজকে কি শুরু করলি? তুই ওর কাছে গিয়ে কোনো কথা বলবি না, সোজাসুজি গিয়ে প্রপোজ করবি, তারপর কথা বলবি। ওকে। আমি আর তানভীর ফুলগুলো হাতে নিয়ে কলেজে প্রবেশ করলাম। ইস্তার তার ফ্রেন্ডরা বসে আছে এক কোণে। আমি আর তানভীর এগোতে লাগলাম তাদের দিকে। যতই ইসরাতের কাছে যাচ্ছি তত মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ইসরাতের কাছে গিয়েই ওর সামনে হাঁটু গেড়ে বসলাম আর ফুলগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, হবে কি আমার ছোট্ট বাবুনির আম্মু? তোমার শাড়ির কুচিটা ধরার দায়িত্বটা কি আমাকে দেবে? দুজনে এক আকাশের নিচে বসে চাঁদ দেখার সুযোগ করে দিবে, সারা জীবন ভালোবাসতে দিবে। এগুলো বলে ইসরাতের দিকে তাকালাম। ও এতটাই খুশি হয়েছে যে সাথে সাথে ওর চোখ দিয়ে পানি পড়ে গেল। ইসরাত আমার হাত থেকে ফুলগুলো নিল। সবাই আমাদের হাততালি দিয়ে অভ্যর্থনা জানালো। ইসরাত হঠাৎ এমন কাজ করে বসলো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? তোমাকে কাছে পেয়েছি, আর ছাড়বো না। তাই বলে কি সবার সামনে দেখাতে হবে নাকি? কি রে, হয়েছে তোদের ভালোবাসা? তানভীরের কথা শুনে ইসরাত আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় দাঁড়িয়ে আছে। যা, তোরা আলাদা গিয়ে কথা বল। আমি আর ইসরাত সবার থেকে কিছুটা দূরে এসে কথা বলতে লাগলাম। আজ হঠাৎ প্রপোজ করলে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? ধর গাধা, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজকের পর থেকে তুমি আমার। আমাকে কখনো হারাতে দিবে না তো? না, কখনো তোমাকে হারাতে দিব না। শরীর ঠিক আছে? ক্লাস করতে পারবা তো? শরীর একদম ঠিক আছে। চলো ক্লাসে যাই। চলো। আজ থেকে প্রতিদিন আমার সাথে বসতে হবে। ওকে, বসবো। সবাই চলে আসলাম ক্লাসে। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। তাকিয়ে দেখি কাজটা ইসরাতের। এই কি করছো? ক্লাসে স্যার আছে। আমার ভালো লাগছে না, তাই তোমাকে জ্বালাচ্ছি। স্যার দেখলে সমস্যা আছে। দেখলে আমার কি? আমি এখন তোমার কাঁধে ঘুমাবো। এই বলে ইসরাত আমার কাঁধে ঘুমিয়ে পড়লো। আমি ওকে দ্রুত সরিয়ে দেই। কি হলো, সরালি কেন? এটা ক্লাস, স্যার দেখলে সমস্যা আছে, বুঝতে পারছো না কেন? ওকে, তাহলে পরে মাথা রাখবো। ওকে। দুজনে ক্লাস করলাম মন দিয়ে। ছুটির পর সবাই সবার বাসায় চলে গেল। আমিও আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠলাম। উঠে একটা উপন্যাসের বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ ইসরাতের কল। বলো। এই, তুমি এত কিপটে কেন? আমি আবার কি করলাম? তুমি কোনোদিন নিজে থেকে কল দিয়েছো? কোনো দিন? ও, তার জন্য কিপটে বলছো? আমি জানি যে তুমি কল দিবা, তাই আমি দেই না। যদি আমি কল না দেই তাহলে তুমি দিবা? আমি দিব। থাক, আর বলতে হবে না। এখন কি করছো? এই তো একটা উপন্যাসের বই পড়ছি। তুমি কি করছো? তোমার কথা ভাবছি। তা কি ভাবছো? অনেক কিছু ভাবছি, কিন্তু তা এখন বলা যাবে না। ওকে, বইলো না। চলো না, আমরা একদিন ঘুরতে যাই। কয়েকদিন আগে তো ঘুরে আসলাম, আবার যাব? ভালো লাগতে তো আর হবে না, পড়াশোনাটাও করতে হবে। এই, পরে কথা বলি, মা আসছে রুমে। আচ্ছা, যা বাবা। কলটা কেটে দিল। ভালোই তো কথা চলছিল। শাশুড়ি আম্মা আসার আর সময় পেল না। একটু পর মামা কল দিল। হ্যাঁ মামা, বলেন। আমরা তো আজকে শহরে ফিরছি। আপনারা তো বলেছিলেন আরো কয়েকদিন পর আসবেন। কিন্তু আমার কাজ পড়ে গেছে, তাই দ্রুত সবাই চলে আসছি। ওকে, আপনারা এখন কোথায়? এই তো আর 1 ঘন্টার মধ্যে আমরা বাসায় গিয়ে উঠবো। ওকে, সাবধানে আসেন। কল কেটে দিয়ে আমি আমার রুমে গিয়ে ব্যাগগুলো গোছাতে লাগলাম। 1 ঘন্টা পর মামা আর তার পরিবার চলে আসলো। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, তখনই মামা বলে উঠল, কিরে, কই যাচ্ছিস ব্যাগ নিয়ে? আমি আমার ঠিকানা বস্তিতে ফিরে যাচ্ছি। আমরা এখন এসেছি, তুই কাল যাস। সরি মামা, তুই মামি আর নানিকে বলে দিও আমি চলে যাচ্ছি। মামা আর কিছু বলল না। আমি বুথ থেকে কিছু টাকা তুলে চলে আসলাম বস্তিতে। বস্তিতে এসে আমি আমার ঘরে ঢুকে ব্যাগ রেখে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। এমন সময় আমার ঘরের দরজায় কে জানি টোকা দিতে লাগলো। দরজা খুলে দেখি চাচা বাইরে দাঁড়িয়ে আছে। চাচা আমাকে দেখেই, কি রে, তুই এসে গেছিস? একটু আগে এসেছি, কিছু বলবেন নাকি? না, ঘরের সামনে দিয়ে যেতে ভিতর থেকে আওয়াজ আসছিল, তাই দেখছি যে ভিতরে কে। আচ্ছা চাচা, আমি কাজ করছি, কাজ শেষ হলে আজ আমরা সবাই একসাথে খাবো।
আচ্ছা। এই বলে চাচা চলে গেল। আমি ঘর পরিষ্কার করে বাইরে থেকে কিছু খাবার কিনে চাচার ঘরে গেলাম। কিরে, তোর কাজ শেষ? শেষ। ওইখান থেকে চলে এসেছিস নাকি আবার যাবি? চলে আসছি, মামার পরিবার চলে আসছে গ্রাম থেকে। ও আচ্ছা, বস একসাথে খাবার খাই। এই নেন, আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি। তুই আবার কিনে আনতে গেলে কেন? আপনাদের সাথে বসে খাবো তাই কিনে এনলাম। ও আচ্ছা, বস এখানে। তারপর চাচার সাথে বসে কিনে আনা খাবারগুলো জমিয়ে খেতে লাগলাম। খাওয়ার পর আমি আমার ঘরে চলে আসলাম, পড়তে লাগলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আমার আর ইসরাতের প্রেম আগের থেকে মজবুত হয়েছে। একজন যেন আরেকজনের পরিপূরক। একদিন কথা না বলে থাকতেই পারি না। এইভাবে আমাদের পরীক্ষাটাও শেষ হয়ে যায়। প্রতিদিন কার মতো আজকেও তানভীরের সাথে আড্ডা দিতে ভুল হলো না। কিছুক্ষণ পর ইসরাত এসে আমাদের সাথে যোগ দিল। ইমন, তোমার সাথে আমার কথা ছিল। বলো। একটু দূরে আসবে? ওকে। ইসরাত আর তানভীরের কাছ থেকে একটু দূরে চলে আসলাম। কি হয়েছে এবার বলো। আমার আর সহ্য হচ্ছে না। এইবার আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তো তোমারই আছি, আর কিভাবে পেতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি তো এখনো বিয়ের প্রস্তুতি নেই নাই। নাও। নাই, ভালো কথা, এখন থেকে নাও। পড়াশোনাটা শেষ করি আগে, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। আমরা বিয়ের পর তো করতে পারবো, তাই এত কথা বলে লাভ নাই। আজ সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছি। ধুর, বাদ দাও এসব কথা। আমি অলরেডি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দিয়েছি। বাবা রাজি আছেন। এখন তোমার মতামত। কি? তুমি স্যারকে এসব কেন বলেছো? বলেছি, বেশ করেছি। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা এখন বলা যাবে না, পরে বলবো। এই বলে ইসরাত চলে গেল আমার সামনে থেকে। ইসরাতের বলা সব কথা মাথার উপর দিয়ে যেন গেল। ও কি বললো কিছুই বলতে পারছি না। আউচ! কিরে, কই হারাই গেলি? কিরে, কই হারাই গেলি? এই শালা, তুই আমার চিমটি কাটলি কেন? সেই তোকে কখন থেকে ডাকছি, তুই শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছিস। তাই বলে কি এত জোরে চিমটি দিবি? ওকে বাবা, সরি। এখন বল, ইসরাত কি বলেছে? ইশরাতের কথা ভাবছি রে। সে যে কি বলে গেল সেটা ভাবতেই শরীরটা কাঁটা দিয়ে উঠছে। তা তো বুঝলাম, বাট কি বলে গেছে সেটা তো বললি না। ইশরাত আমাকে বিয়ে প্রস্তাব দিয়েছে। তুই বল আমি এখন কি করি? সত্যি? হুম। সাবাস, ইশরাত একটা কাজের কথা বলেছে। তোর বিয়েতে অনেক মজা করব। শালা, আমি আছি টেনশনে আর তুই আছিস মজা নিতে। ঠিকই তো, এবার তোকে বিয়ে করতেই হবে। ইশরাতের সাথে আমি একমত। শালা, তুইও তো দেখছিস ইশরাতের মতো পাগল হয়ে গেছিস। পাগল হয়েছে কি না জানি না, তবে আমি জানি এবার তোকে বিয়ে করতেই হবে। ওকে, দেখা যাবে। এসব নিয়ে পরেও ভাবা যাবে। আয় এখন ক্লাসে চল। আমি আর তানভীর গিয়ে ক্লাস করতে লাগলাম। আমি মাঝে মাঝে ইশরাতের দিকে আর চোখে তাকাচ্ছি। সে আজ আমার দিকে মোটেও তাকাচ্ছে না। সে আছে তার বান্ধবীদের নিয়ে। ইশরাতকে আজ খুব খুশি হয়ে দেখাচ্ছে। ক্লাস সবগুলো করে বস্তিতে আসার সময় ইশরাত দূর থেকে বলল, সারপ্রাইজের জন্য অপেক্ষায় থেকো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ও চলে যায়। আমিও 7-5 না ভেবে চলে আসলাম। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা হোটেলে গেলাম। সেখান থেকে কিছু খাবার খেয়ে আবারও বস্তিতে ফিরে আসলাম। আজকে সারাদিনও চাচার সাথে দেখা করা হয়নি। হয়তো তিনি এখন রিক্সা চালাচ্ছেন। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে বিকেলে উঠে বস্তির অলিগলি দিয়ে কতক্ষণ হাঁটলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। ঘরে এসে সাথে সাথে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর কেউ জানি আমার দরজায় টোকা দিল। আমি বই বন্ধ করে দরজা খুলে অবাক হয়ে যায়। এ কি, ওনারা আমার ঘরের সামনে কি করছে? আমার সামনে ইশরাত, স্যার আর মামা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আপনি? বাহিরে দাঁড়া করিয়ে রাখবে নাকি? ভেতরে আসতে দেবে। ও সরি, আসুন, আপনারা আসুন। ওনারা ভিতরে এসে বসলো। ইশরাত ঘরে ঢোকার সময় আমাকে একটা চোখ টিপ দিয়ে ঢুকলো। স্যার আমার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বস্তির মধ্যে এমন একটা রাজকীয় রুম দেখা খুব দুষ্কর ব্যাপার। তো স্যার, আমার মতো গরিবের ঘরে আপনারা 3 জন আসলেন। আমি কিভাবে যে আপনাদের আপ্যায়ন করবো তা ভেবে পাচ্ছি না। কে বলেছে তুই গরিব? তুই ইচ্ছে করে গরিব সেজেছিস। হয়েছে, বাদ দাও। এখন কাজের কথা বলা যাক। কাজের কথা? তাও আবার আমার সাথে? কেন বলতে পারি না? না, কেন বলতে পারবেন না? জি, আপনারা বলুন। আমি জানি তুমি ইশরাতকে ভালোবাসো, আর ইশরাত তোমাকে ভালোবাসে। ইশরাতের দিকে তাকিয়ে দেখি ও এক কোণে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। জি। তোমার মামা তো আমার ফ্রেন্ড।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসরতের সাথে তোমার বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিতে। কিন্তু স্যার আমি তো বিয়ের জন্য নিজেকে এখনো গুছিয়ে নিইনি। সমস্যা কি? এখন থেকে গুছিয়ে নে, তাহলেই হবে। দাঁড়ান, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে গিয়ে চাচাকে ডেকে আনলাম। চাচাকে সবার সামনে উপস্থিত করালাম। কে উনি? আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন এই ব্যক্তি আমাকে বাবা মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। ও, আমি চাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার মতামত গ্রহণ করতে। শিওর। আমি চাচাকে সব খুলে বললাম। তুই বিয়ে করবি? এটা তো খুব ভালো কথা। অন্তত আমার জীবন থাকতে তোর বিয়েটা তো দেখতে পারবো। চাচা তুমিও? আমি চাচ্ছি এখন বিয়ে না করতে। কেন? পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় ভাবা যাবে। না, ওনারা যা বলেছে তাই হবে। কিন্তু চাচা। আর কোনো কিন্তু নেই, তুই বিয়ে করবি, এটাই শেষ কথা। আর যদি না করিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। চাচার কথা শুনে খুব অবাক হয়ে যায়। চাচা আমাকে এত বড় কথা বলতে পারলো। ওকে, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই হবে। এই কথাটা বলার পর সবার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমরা সামনের শুক্রবারে ওদের বিয়ের দিন ঠিক করতে পারি? তাই ভালো। আপনার কি কোনো মত আছে নাকি? না, আমার কোনো মত নেই। আপনারা যা ঠিক করবেন তাই হবে। এইভাবে তাদের সবার কথা চলতে লাগলো। আমার আর ইসরাতের বিয়ের দিনও ঠিক হয়ে গেল। বিয়ে হবে আমার নিজের বাসায়। বিয়ের পর থেকে ইসরাতকে নিয়ে আমি সেই বাড়িতে থাকবো। সবাই কথাবার্তা বলে চলে গেল। ওদের কথা ভাবতে ভাবতে আজ আর পড়া ঠিক মতো হলো না। তাই চাচার সাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তবে চাচাকে বেশ খুশি খুশি লাগছে আমার বিয়ের কথা শোনার পর থেকে। ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে তানভীরের কাছে যেতেই, তাহলে মামা বিয়ে তুমি করছো তাই না? কি আর করার, সামনে শুক্রবার বিয়ে ঠিক হয়েছে। সাবাস, তোর বিয়েতে সেই লেভেলের মজা করব। ওকে করিস, তোর দায়িত্ব কিন্তু থাকবে বেশি। সেটা তো থাকবেই, বন্ধু বলে কথা। ওই দেখ, ইশরাত তোকে ডাকছে, যা ওর কাছে যা। দূর থেকে তাকিয়ে দেখি ইশরাত তার ফ্রেন্ডের সাথে কথা বলছে আর আমাকে ডাকছে। আমি কাছে যেতেই, বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। তা এমন সারপ্রাইজ হবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ভাইয়া, আপনাদের বিয়েতে কিন্তু আমরা সবাই যাব আর অনেক মজা করব। আরে যাইস তোরা। যাক ইসরাত, শেষ পর্যন্ত তোর স্বপ্নটা সত্যি হলো। তা তো হতেই হবে। এমন তোমার সাথে এখন থেকে বেশি কথা বলবো না, সব বলবো বাসর ঘরে। দেখেছিস ইসরাত কি বলে, আগে আগে পরিকল্পনা করা আছে দেখছি। এই তোরা চুপ থাক। বাসর রাতে এত আদর নিতে পারবি? এই বলে ইশরাতের ফ্রেন্ডগুলো হাসাহাসি শুরু করে দিল। আর কিছু বলবে নাকি আমি যাব? ভাইয়া আবার লজ্জা পেল নাকি? আচ্ছা তুমি যাও, পরে আবার কথা হবে। আমি চলে আসলাম তানভীরের কাছে। কি রে, ওরা বুঝি তোকে নিয়ে মজা করেছে? তুই কি করে বুঝলি? তোর মুখ আর ওদের হাসি দেখে বুঝেছি। আরে আর বলিস না, বিয়ে নিয়ে পাগল করে দিল। থাক, আর পাগল হইস না, এখন ক্লাসে চল। চল। ক্লাস সবগুলোই করলাম। ইশরাত আজকে আমার সাথে কথা বললো না। সে তার বান্ধবীদের নিয়ে খুব হাসি মজা করছে। কলেজ ছুটির পর বস্তিতে চলে আসলাম। রাতে হঠাৎ মামা আসলো। আরে মামা, আপনি হঠাৎ এখানে? আর 3 দিন পর তোর বিয়ে, তাই আমরা চাই তুই আজকে ওই বাসে যাস। না না মামা, কাল যাব, আজকে না। না, কাল অনেক কাজ থাকবে, তাই এখানে আসতে পারবো না। তুই এখন আয় আমার সাথে। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে ঢুকলাম। চাচা চলেন আমার সাথে, আপনারা যাবেন। কই যাব আমরা? মামা আমাকে নিতে এসেছে। 3 দিন পর তো আমার বিয়ে, তাই এই বস্তিকে বিদায় দিয়ে চলে যাব। এই কথা শোনার পর চাচা চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের দেখবে? চাচার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছে। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? মাঝে মাঝে আবার আসবো তো। আমাদেরকে তো ভুলেই যাবি। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবেন না। আমি আপনাদের নিতে এসেছি আমার বিয়েতে। এখন কিভাবে যাব? আমরা না হয় কাল যাব সবাই। না, আপনারা সবাই আমার সাথে যাবেন। পাগলের মতো কথা বলিস না, আমরা গুছিয়ে নিতে অনেক সময় লাগবে, তাই তুই আগে যা, আমরা কাল আসবো। আচ্ছা। চাচা রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুধু বইগুলো নিলাম। তারপর হাতে অল্প কয়েকটা বই নিয়ে বস্তির ঘর থেকে চিরতরের জন্য বেরিয়ে গেলাম। সারা বস্তি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বস্তিটা ছেড়ে আসতে খুবই খারাপ লাগছে। বিশেষ করে চাচার পরিবারের জন্য বেশি খারাপ লাগছে।
বারবার চাচার কথা মনে পড়তে লাগলো। চাচার কথা মনে পড়তেই চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে লাগলো। কিছুক্ষণ পর বস্তির গণ্ডি পেরিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সবাই আমার কাছে ছুটে আসলো, হয়তো আমার জন্যই অপেক্ষা করছিল। নানি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। রাতে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। এতদিন পর বাড়ির প্রদীপটা জ্বলে উঠেছে। ঠিকই বলেছেন, ইমন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। তুই আর কোনোদিন আমাদের ছেড়ে যাবি না। আচ্ছা। কিরে, তোরা সবাই আমার দাদু ভাইয়ের বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমাকে তো মেয়ের ছবি দেখালি না। ও মা, পুরো ভুলে গেছি। আচ্ছা, খাবার শেষ করেন, তারপর দেখাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। এসে ইশরাতের কথা খুব করে মনে পড়তে লাগলো। কেন জানি না ওকে খুব করে মিস করতে লাগলাম। পাগলিটার সাথে কথা না বললে যেন দিনটা খারাপ যায়, তাই আর না ভেবে পাগলিটাকে কল দিলাম। কি হলো, কল দিলা যে? তুমি কি ব্যস্ত নাকি? না, আমি তোমার জন্য পুরো ফ্রি। কিন্তু তোমাকে না বললাম যে বাসর রাতের আগে কথা বলা যাবে না? সেটা তো তোমার কথা, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। হঠাৎ এত ভালোবাসা আসলো কোথায় থেকে? জানি না, তোমাকে খুব মিস করতে লাগলাম, তাই কল দিয়েছি। আমি এই কয়দিন কথা বলবো না, সব কথা জমিয়ে রাখছি, পরে কথা বলবো। ধুর, এইটা কোনো কথা? বাই, গুড নাইট, লাভ ইউ। হ্যালো হ্যালো, কি মেয়ে রে বাবা, কথা নাকি জমিয়ে রাখবে, পাগলি একটা। ব্যাগ থেকে বই বের করে কতক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। রুমে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এমন সময় মামা আসলো আমার রুমে। কিরে, কোথায় যাচ্ছিস? কলেজে যাবো, আর কই যাব? সে কি, তোর 2 দিন পর বিয়ে, আর তুই এখন কলেজ যাবি? বিয়ে হলে বুঝি কলেজে যাওয়া যায় না? সেটা না, আমি চাই তুই আজকে বাসায় থাক। না মামা, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের ইনভাইট করতে হবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাস। ওকে। রেডি হয়ে কলেজে চলে আসলাম। এসেই তানভীরের সাথে দেখা। এই নে আমার বিয়ের কার্ড। আরে তুই কার্ড দিলেও যাব, না দিলেও যাব। কাল চলে আসিস আমাদের বাসায়। ওকে। কাল তো মনে হয় গায়ে হলুদ। দেখেছিস ইশরাত কত খুশি এই বিয়ে নিয়ে। তুই আবার ইশরাতকে কই দেখলি? শালা, এই বয়সে কানা হয়ে গেছিস। ওই যে দেখ, সে তার বান্ধবীর সাথে কিভাবে কথা বলছে। দূর, কিছুই ভালো লাগছে না। কেন? ও আমার সাথে বেশি কথা বলে না, সে নাকি কথাগুলো জমিয়ে রাখছে বাসর রাতের জন্য। মজার কথা বললি। আজকে ক্লাস করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। ধুর বেটা, চল ক্লাসে যাই, তোকে ক্লাসগুলো করতেই হবে। ওকে বাবা, চল। আমি তোর বাবা হলাম কবে? শালা, ওইটা কথার কথা, তোকে বাবা বললো কে? হয়েছে, থাক, এবার ক্লাসে চল। অনিচ্ছা সত্ত্বেও সবগুলো ক্লাস করে চলে আসলাম। বাসায় এসে দেখি চাচা চাচি আর আপুরা এসে গেছেন। আরে চাচা, কেমন আছেন? তুই কাল আসার পর থেকে কিছু ভালো লাগছিল না, সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। কিচ্ছু হারানো লাগবে না, এখন আসেন আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে গেলাম আমার রুমে। ওরা আমাদের বাড়ির চারপাশ দেখতে লাগলো। আমি চাই তোমরা আর ওই বস্তিতে ফিরে না যাও। মানে হলো আপনারা আজ থেকে এইখানে থাকবেন, আর আপনারা কাজের ব্যবস্থা আমি করে দেবো। শোন পাগল ছেলের কথা। আচ্ছা চলেন, আপনাদের রুম দেখিয়ে দিই। চাচাকে একটা রুম দেখিয়ে দিয়ে আসলাম। আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফ্রেশ হয়ে না খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠতে দেখি পুরো বাড়িটাকে সাজানো হচ্ছে। বাড়ির বাইরে আর ভিতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাইরে গেলাম, দেখি মামা দায়িত্বে আছে। আমাকে দেখেই, কিরে, সাজানো কেমন হয়েছে? জি ভালো। আমার ভাগিনার বিয়ে, তাই ধুমধাম করে পালন করব। আমি আর কথা না বলে চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা, আপনি এখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। ও, আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত আছে সেটা জানতাম না। সব বলিনি আপনাকে, এইটা বলা অহংকারী। তাই বলে, এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি। ধুর, বাদ দাও না এগুলো। এইভাবে দিন কাটিয়ে দিলাম। আজকে আমার হলুদ সন্ধ্যা। সবাই একে একে আমাকে হলুদ লাগালো। তানভীরও সময় মতো চলে এসেছে। বাড়িতে অনেক মেহমান আসছে, পুরো বাড়ি মেহমানে ভরপুর। হলুদের কাজ শেষ করে আমি ছাদে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি তানভীর। কিরে, তুই ছাদে কি করিস? যা গিয়ে ঘুমা। এই প্রশ্নটা তো আমার করা উচিত ছিল। তুই এখানে বসে বসে কি করছিস? মায়ের কথা খুব ঘুরে মনে পড়ছে রে। কাল আমার বিয়ে, যদি মা থাকতো কি যে খুশি হতো।
আন্টি থাকলে হয়তো ওনার চেয়ে বেশি খুশি কেউ হতো না। মায়ের কথা ভাবলে চোখ দুটো ভিজে উঠল। এই পাগল, কাঁদছিস কেন? আজকের দিনে কেউ কান্না করে বুঝি? মায়ের কথা মনে পড়ে গেল রে। আন্টি যেখানেই আছে ভালো আছে, উনি তোকে দেখছে আর দোয়া করছে। হয়তোবা। গাধা, রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যা। ওকে, গুড নাইট। এই বলে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হচ্ছে বাড়িতে মেহমান আরো বেশি ভরে গেছে। পুরো বাড়িতে মেহমান থমথম করছে। আমিও অধিকাংশের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর মামা আসলো। এই নে, এগুলো পরে নে। শেরওয়ানি আর পাজামা? হুম। আমি মামার হাত থেকে ওগুলো নিয়ে পরে দিলাম। বাড়ির সবাই একে একে ইস্টারদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি, মামা আর আমার ফ্রেন্ড আমরা পরে গেলাম। সেখানে পৌঁছতেই সবাই ঘিরে ধরল। অনেক কষ্টে ভিতরে প্রবেশ করলাম। অবশেষে বিয়েটা করলাম। ইশরাতকে নিয়ে আসার সময় পাগড়িটা অনেক কান্না করেছে, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ওকে গাড়িতে তুলে আমরা একে একে চলে আসলাম। পাগড়িটা আমার বুকের ওপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। মন চাচ্ছে আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে পারলাম না। বাসায় এসে সবাই ইশরাতকে ধরে আমার রুমে মানে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমিও প্রবেশ করলাম। প্রবেশ করতে আমার চোখ তো কপালে উঠে গেল। দেখি তানভীর আর ইশরাতের ফ্রেন্ডরা আমার বিছানায় শুয়ে আছে, আর ইশরাত এক কোণে ঘোমটা দিয়ে বসে আছে। কি রে, তোরা এখানে কেন? তোকে না বলেছিলাম যে তোর বাসরাতে তোর আগে আমি যাব? বলেছিস, এখন যা। কেন যাব? আমরা যাব না, আজ আমরা সারা রাত থাকবো। আরে পাগল নাকি তোরা? সারা রাত মানে? যা শুনেছি তাই। বল শালা, কি লাগবে তোদের? এই তো তুই বুঝতে পেরেছিস, এই জন্য তোকে এত ভালোবাসি। আমাদের সবার 10,000 টাকা দিতে হবে। কি? 10,000 টাকা? আমার কাছে এত টাকা নাই এখন, যা পালা। তাহলে টাকা জোগাড় করে বাসরাত করিস, আমরা এখন এইখানে ঘুমাবো। আরে ধুর, এই রে, আমার কাছে টাকা নাই, কার্ড আছে, যত টাকা লাগে তুলে নিস। এই কথা বলার পর তানভীর আর ইশরাতের ফ্রেন্ডরা কার্ড নিয়ে চলে যাচ্ছে আর বলছে, এই যে আজকে কিন্তু বিড়ালটা মারতেই হবে। না, আমি বিড়াল না, ছাগল মারবো আমি। যাই মারিস না কেন, সফলতার সাথে মারিস, নইলে পুরুষ জাতি তোকে ধিক্কার জানাবে। শালা, যাবে এখান থেকে? ওকে ওকে, যাচ্ছি। এই বলে তানভীর চলে গেল। আমি গিয়ে ইশরাতের পাশে বসলাম। আস্তে আস্তে তার ঘোমটা তুললাম। তুলেই আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে ইশরাতের রূপ এত বেড়ে গেল কেন? অজান্তেই মুখ থেকে মাশাআল্লাহ কথাটি বেরিয়ে গেল। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বিয়ে করা বউটাকে দেখছি। তাই বুঝি? তা আগে দেখেন নাই? দেখেছি, বাট এই সাথে তো আর দেখিনি। তাই বুঝি? তা ওরা কত টাকা নিয়েছে? সব শোনার পরও আবার প্রশ্ন করছো? তুমি তো পুরো কার্ড দিয়ে দিছো, না জানি কত খরচ করবে। থাক, সেটা নিয়ে আমাদের ভাবার নয়। আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, তাই আমি চাই দুজনের নফল নামাজ আদায় করতে। সেটাই। তারপর আমি আর ইশরাত দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমে আছে এতদিনের, আজ সব বলবো। না, আজকে শুনবো না। তুমি এতদিন আমার সাথে কথা বলোনি। না, তোমাকে আজ শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে। হঠাৎ ইশরাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এই কি করছো? নামও বলছি। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা আচ্ছা, শুনবো। আজকে আমাকে অনেক আদর করতে হবে, নিজের বুকে শুতে দিতে হবে। না, আজকে অনেক ক্লান্ত, তাই আদর করতে পারবো না। ওকে, তাহলে এটাই থাক। আমার ঘুম পাচ্ছে। এই বলে লাইট অফ করলাম। ইশরাত যেই কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট দুটো আমি দখল করে নিয়ে নিই। ও আমার স্পর্শ পেয়ে চুপচাপ শুয়ে রইল। এরপর দুজনকে ধরে ঘুমিয়ে পড়লাম।